আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান স্বতন্ত্র এই প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা প্রদান এবং হুমকির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবু বকর সরকার। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার রুমিন ফারহানা বরাবরই আলোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিলেন। সাম্প্রতিক সময়ে একজন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার প্রকাশ্যে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আবারও তার আচরণ ও রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগেও পরে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে নানা ধরনের বিতর্ক উস্কে দিয়েছে। রুমিন ফারহানা শুধু নিজেকেই বিতর্কিত করেনি, বরং ৫ই আগস্টের পর থেকে বিএনপিকে যারা বিতর্কিত করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই রুমিন ফারহানা। কারণ এই রুমিন ফারহানা সে আওয়ামী লীগের সাথে গোপনভাবে আঁতাত করে বিএনপির মধ্য থেকেই সেই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে এবং বারবার বাংলাদেশের মানুষের কাছে বিএনপিকে বিতর্কিত করেছে। যেই কারণেই কিন্তু বিএনপির পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই রুমিন ফারহানাকে বিএনপি থেকে একেবারে চিরতরে বহিষ্কার করা হয়েছে। কিন্তু কথা আছে না যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, সেই অবস্থা হয়েছে রুমিন ফারহানার। কারণ দল থেকে বিএনপি তাকে বহিষ্কার করলেও এরপরও রুমিন ফারহানার মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই, যে কারণেই কিন্তু সে বিএনপিকে নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ করে আসছিল এবং এই নির্বাচনের আগে এখন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আবার ইউএনওকে বা নির্বাচনী কর্মকর্তাকে এবার সরাসরি থ্রেট দিয়ে হুমকি ধমকি দিয়ে এবার হাতে নাতে ধরা পড়েছে এই বিএনপির বহিষ্কৃত নেতা রুমিন ফারহানা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার রুমিন ফারহানার কপাল চিরতরে যে পুড়ে যাচ্ছে এবং সে যে এবার আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী কর্মকর্তাকে হুমকি ধমকি দিয়ে এবার প্রশাসনের হাতেই ধরা পড়েছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ৫ই আগস্টের পর রুমিন ফারহানা যত বিতর্কিত কাজ করেছে তার অপরাধের কিছু আমলনামা প্রথমে আমরা দেখে এর পরের বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার রুমিন ফারহানা বরাবরই আলোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিলেন। সাম্প্রতিক সময়ে একজন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার প্রকাশ্যে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আবারও তার আচরণ ও রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগেও পরে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে নানা ধরনের বিতর্ক উস্কে দিয়েছে, যা পর্যবেক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। রুমিন ফারহানার যত বিতর্কিত কর্মকাণ্ড জেনে নেই। নাম্বার 1, ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ডা ও উদ্ধত আচরণ। শনিবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় একটি অনুষ্ঠান থেকে সমর্থকদের নিয়ে বের হওয়ার সময় দায়িত্বরত একজন বিচারিক হাকিম তাকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে রুমিন ফারহানা উত্তেজিত হয়ে পড়েন। তাকে স্পষ্টতই বলতে শোনা যায়, এটা সব জায়গায় হচ্ছে, আপনি পারলে থামায়ে দেন। আজকে আমি ভদ্রতা করে বলে যাচ্ছি, নেক্সট টাইম ভদ্রতা করে দেখাবো না। তাতে প্রশ্ন জেগেছে, রুমিন ফারহানার ভদ্রতারই যদি এই রূপ হয় তাহলে অভদ্রতার রূপ না জানি কেমন।
তিনি বিচারিক হাকিমের দিকে বৃদ্ধাঙ্গুলি তাক করে আরও বলেন, আপনাদের এরকম দেখাই, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙ্গুল তুলে বলে গেলাম, আপনি শুনছেন, ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময় আপনি এখন যাদের কথায় চলতেন, আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। তার এই উদ্ধত আচরণ এবং হুমকি ধামকির সুর দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এমন ভাষা ও অঙ্গভঙ্গি কতটা শোভনীয়। নাম্বার 2, হাসনাত আবদুল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য। সাম্প্রতিক এই ঘটনার পূর্বেও রুমিন ফারহানা বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন। কিছুদিন আগে তিনি হাসনাত আবদুল্লাহর চেহারাকে ডাকাতের মতো বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। যদিও হাসনাত আবদুল্লাহ ওই মন্তব্যের জবাবে আশ্চর্য রকম সহনশীলতার পরিচয় দিয়ে বলেছিলেন যে কেউ রুমিন ফারহানাকে নিয়ে খারাপ কথা বললে তিনি তার পাশে দাঁড়াবেন। কিন্তু এই উদার প্রতিক্রিয়ার কয়েক ঘন্টার মধ্যেই রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাতকে উদ্দেশ্য করে আরও চরম আপত্তিকর মন্তব্য করেন, যা রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে বলে পর্যবেক্ষকরা মনে করেন। নাম্বার 3, নিজ দলের প্রতিপক্ষকে বস্তির লোক আখ্যা। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং নেতাদের পারস্পরিক আক্রমণাত্মক বক্তব্য নিয়ে এটি নিউজের স্বাধীন সংলাপ অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ দলের প্রতিপক্ষকে বস্তির লোক বলে আখ্যায়িত করে নতুন বিতর্কের জন্ম দেন। তিনি তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্যও করেন। এ প্রসঙ্গে এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন মন্তব্য করেন, রুমিন ফারহানা গুন্ডা স্টাইলে হাত নেড়ে তার কর্মীদের লেলিয়ে দিয়েছেন। এটা ভয়ঙ্কর সংকেত। নাম্বার 4, সরকার পতনের পর ভয়ের দাবি ও পিনাকির পাল্টা অভিযোগ। গত সরকারের পতনের পর রুমিন ফারহানা দাবি করেন যে তিনি রাতে একা বের হতে ভয় পাচ্ছেন, যা গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলেও অনুভব করেননি। তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে সাংবাদিক পিনাকি ভট্টাচার্য পাল্টা ভিডিও প্রকাশ করেন। পিনাকি অভিযোগ করেন, রুমিন হয় মিথ্যা বলছেন, নতবা তিনি আওয়ামী লীগের শাসন আমলকেই বেশি নিরাপদ বোধ করতেন, যা তার বিরোধী দলীয় নেত্রীর ভূমিকার সঙ্গে যায় না। নাম্বার 5, রাজনৈতিক দ্বৈতনীতি ও বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। সমালোচকরা মনে করেন রুমিন ফারহানা তার রাজনৈতিক অবস্থান নিয়ে দ্বৈত নীতি দেখাচ্ছেন। হাসিনা সরকারের আমলেও তিনি সংসদ সদস্য হিসাবে প্লটের জন্য আবেদন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, যা বর্তমান সরকার পতনের পর তার বিপ্লবী রূপের সঙ্গে বেমানান। আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সঙ্গে তার ভাই বোন সুলভ সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে ব্যক্তি একটি ব্যবস্থার অধীনে থেকে সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, সে ব্যবস্থার পতনের পর তার সবচেয়ে বড় বিপ্লবী হয়ে ওঠার চেষ্টা জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা পায় না। নাম্বার 6, ভারতের প্রতি দালালির অভিযোগ। ভারতের একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেছেন যে রুমিন ফারহানা ভারতকে এই বার্তা দিতে চেয়েছেন যে আওয়ামী লীগের ওপর সম্পূর্ণ আস্থা না রেখে বিএনপিকেও একটি বিকল্প হিসেবে ভাবা উচিত। পিনাকি এটিকে ভারতের প্রতি দালালি হিসেবে আখ্যায়িত করে তাকে ভারতের খাস দালাল বলে অভিহিত করেছেন। নাম্বার 7, ধানমন্ডি 32 নম্বরের ঘটনাকে মববাজি আখ্যা। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের সময় ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার ঘটনাকে রুমিন বিভৎস মববাজি বলে আখ্যায়িত করেছিলেন। অথচ পিনাকি ভট্টাচার্য এটিকে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীকের পতন হিসেবে দেখেছিলেন। পিনাকি মনে করেন রুমিন গণমানুষের আবেগ ও বিপ্লবের প্রতীকী তাৎপর্য অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন এবং এটিকে নিছক গুন্ডামি হিসেবে দেখেছেন। নাম্বার 8, ব্যক্তিগত জীবন নিয়ে মীর জাহানের গুরুতর অভিযোগ। শুধু রাজনৈতিক আক্রমণ নয়, রুমিন ফারহানার ব্যক্তিগত জীবন নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী মীর জাহান ফেসবুকে রুমিন ফারহানার বিরুদ্ধে অনৈতিক ও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন যে রুমিন বিবাহ বহির্ভূতভাবে বিভিন্ন জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এবং তিনি এর প্রমাণ দিতে প্রস্তুত। এই অভিযোগের বিষয়ে রুমিন ফারহানার পক্ষ থেকে কোনো জোরালো প্রতিবাদ জানানো হয়নি, যা অনেকেই অভিযোগের সত্যতার ইঙ্গিত হিসেবে দেখছেন। নাম্বার 9, ডক্টর জাহিদুর রহমান ও আনা নাসরিনের পারিবারিক কলহ। মাস কয়েক আগেও রুমিন ফারহানাকে ঘিরে পারিবারিক জীবনে আঘাত হানার অভিযোগ উঠেছে, যার সূত্রপাত ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী আনা নাসরিনের একটি ফেসবুক পোস্ট থেকে। এই ঘটনা পরবর্তীতে সাংবাদিক ইলিয়াস হোসেনের মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। আনা নাসরিন অভিযোগ করেন যে রুমিন ফারহানা তার পারিবারিক জীবনে আঘাত হেনেছেন।
তবে তিনি স্পষ্ট করেন যে কোনো সাংবাদিকের কাছে তিনি বিচার প্রার্থনা করেননি। সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ভিডিও বার্তায় ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে পার্ট টাইম স্বামী রাখার অভিযোগ তোলেন। তিনি আরও উল্লেখ করেন যে একসময় জাহিদের স্ত্রী তার কাছে বিচার চাইতে এসেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে রুমিন ফারহানা তাদের সংসার ভাঙছেন। ইলিয়াস তার ফেসবুক পোস্টে আরও দাবি করেন যে আনা নাসরিন তার অভিযোগের পুরোটা স্বীকার করে ফেলেছেন এবং রুমিন ফারহানা শুধু জাহিদের সংসারেই নয়, আরও অনেকের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন। নাম্বার 10, দলীয় বহিষ্কার ও পুনর্বহালের গুঞ্জন। সর্বশেষ বিএনপি যখন তাকে সরাইল আশুগঞ্জ থেকে মনোনয়ন না দেয়, তখন তিনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন। এর ফলে বাধ্য হয়ে তাকে বহিষ্কার করে বিএনপি। তবে বর্তমানে নাকি দল তাকে আবারও দলে টানার চেষ্টা করছে। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেছেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয়ে, সহযোগিতায় আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে 23 নভেম্বর আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি জানতে চেয়েছেন। আমার মা খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো। তিনি আরও দাবি করেন, এখন দল থেকে সকাল বিকাল টেলিফোন করে, বলে আসুন মন্ত্রিত্ব দিব, আসনটি ছেড়ে দিন। আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন? আরও কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না। এত কিছুর পরও তিনি থামেননি। সর্বশেষ বিএনপি যখন তাকে সরাইল আশুগঞ্জ থেকে নমিনেশন না দেয়, তারপর তিনি দলের বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন। তাতে বাধ্য হয়ে তাকে বহিষ্কার করে বিএনপি। এখন নাকি আবারও দলে টানার চেষ্টা করছে দলটি। এ নিয়ে রুমিন ফারহানা বলেছেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয়ে, সহযোগিতায় আমি এত দূরে এসেছি। রুমিন ফারহানার এই প্রতিটি ঘটনায় তার রাজনৈতিক জীবন এবং জনমানুষে তার ভাবমূর্তি নিয়ে ভিন্ন ভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে তার রাজনৈতিক প্রতিপক্ষরা তার আচরণকে শিষ্টাচার বহির্ভূত ও দায়িত্ব জ্ঞানহীন বলছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী 22 জানুয়ারির মধ্যে তাকে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 18 জানুয়ারি জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়। নোটিশে স্পষ্ট করা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে উল্লেখ করা হয়, গত 17 জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে রুমিন ফারহানা বড় মঞ্চ তৈরি করেন এবং প্রায় 500 লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এটি নিষিদ্ধ হওয়ায় কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দেন। অভিযোগ উঠেছে, ম্যাজিস্ট্রেট বাধা দিলে রুমিন ফারহানা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি হুমকি দিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না। 5 আগস্টের পর এই রুমিন ফারহানা এবং বিএনপির আরেকজন নেতা ফজা পাগলা, এরা দুইজন সহ বেশ কয়েকজন মারাত্মকভাবে বাংলাদেশের যেই সবথেকে বর্তমানে বড় দল বিএনপি, সেই বিএনপিকে বিভিন্নভাবে কিন্তু তারা বিতর্কিত করেছে। বিশেষ করে এই রুমিন ফারহানা সে বিভিন্ন সময় টক শোতে, তার বক্তব্যে, তার সব জায়গায় সে মোটামুটি বিএনপিকে বিতর্কিত করেছে এবং সে আওয়ামী লীগের সাথে আতাত করে আওয়ামী লীগের যে এজেন্ডা সেটা সে বাস্তবায়ন করেছে। তো যেই কারণে কিন্তু এদেশের মানুষ তখনই বলেছিল যে এই বিএনপিকে যে বারবার বিতর্কিত করছে রুমিন ফারহানা, তাকে দল থেকে বহিষ্কার করা এটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। সে দেখা গেছে বাংলাদেশের মানুষের বিপক্ষে, বাংলাদেশের মানুষ যে জুলাই অভ্যুত্থান করেছে এই অভ্যুত্থানের বিরুদ্ধে, এমনকি এই 5 আগস্টের পরের বাংলাদেশে সে নিরাপদ নয়। সে আওয়ামী লীগের আমলে নিরাপদ ছিল, সে শেখ হাসিনার আমলে খুব নিরাপদ ছিল। তো এর দ্বারাই তো এটা প্রমাণ করে যে সে শেখ হাসিনার সাথে আতাত করেই মূলত 5 আগস্টের আগে সে বাংলাদেশে রাজনীতি করেছে। আবার 5 আগস্টের পর সে শেখ হাসিনা পালানোর কারণে
সে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এটা সে স্টেট কার্ড কিন্তু বলেছে যে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি 5ই আগস্টের পর, কিন্তু 5ই আগস্টের আগে আমি নিরাপত্তাহীনতায় ছিলাম না। এবং তার বিভিন্ন কর্মকাণ্ডে মোটামুটি এটাই প্রকাশ্যে বেরিয়ে আসছে যে সে আওয়ামী লীগের এজেন্ডা মূলত বাস্তবায়ন করার চেষ্টা করছে, যেই কারণেই কিন্তু বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কার করেছে। তো বহিষ্কার করার পর যদি তার মধ্যে অনুতপ্ত বা অনুশোচনা আসতো এবং সে যদি সংশোধন হতো, তাহলে হয়তো বা বিএনপির পক্ষ থেকে তাকে কাছে টেনে নেওয়া হতো। কিন্তু এই বহিষ্কৃত রুমিন ফারহানা, শেখ রুমিনুর রহমান, সে তো মূলত আওয়ামী লীগের সাথে আতাত করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন তার করতে হবে, যেই কারণে কিন্তু সে বিভিন্ন সময় বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ করত। বহিষ্কার হওয়ার পর থেকেই কিন্তু বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ সে শুরু করেছে। তো এই অভিযোগগুলো সে করতেছিল, এর মধ্যে এখন নির্বাচন সামনে এসেছে, নির্বাচনের যে আচরণবিধি এটা তো তুমি মেনে চলবে, কিন্তু সে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আবার পাশাপাশি ইউএনওকে এমনভাবে থ্রেট হুমকি ধমকি দিচ্ছে যা এদেশের মানুষ দেখে কোনোভাবেই সহ্য করতে পারছে না। সে একজন নারী হয়ে একজন নির্বাচনী কর্মকর্তাকে এমন অদ্যত্তভাবে বেয়াদবের মতো সে আচরণ করেছে যে এদেশের মানুষ এটা সহ্য করতে পারেনি, যেই কারণেই কিন্তু এই অপরাধে তার বিচারের দাবি করছে এদেশের জনগণ। আপনিও এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।